ইরান কখনোই আত্মসমর্পণ করবে না ঘোষণা খামেনির। হুঁশিয়ারি দিলেন সংঘাতে জড়ালে ভয়ঙ্কর পরিণত হবে আমেরিকার। ভয়ে কি বললেন ট্রাম্প? উড়িয়ে আসছে ইসরায়েলের মিসাইল। ভূপাতিত করার রসদ। আর মাত্র 10 থেকে 12 দিন চালাতে পারবে লড়াই। তারপর কি করবেন নেতানিয়াহু? ইরানের ভেতরেই আছে শত্রু আর বিশ্বাসঘাতকেরা। খামেনিকে সরিয়ে ক্ষমতায় আসবে কি শাহ বংশ? পরিণতি কি হবে সিরিয়া ও লিবিয়ার মতো? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। কারো চাপের মুখে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে আমেরিকা এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ারি করে দিয়েছেন তিনি। গেল শুক্রবার ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পরেই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। আর খামেনির এই হুমকির পর সুর নরম করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আমেরিকা সংঘাতে জড়াবে কিনা তা এখনো ঠিক করা হয়নি। যদিও গেল 5 দিনে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে বহু যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া এক হুমকিতেই সুর নরম করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি আর কি কড়া হুমকি দিলেন আলী খামেনি? বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আলী খামেনি কড়া ভাষায় সাফ জানিয়ে দেন কোনো অবস্থাতেই কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। বলেন, ইতিহাস জানে ইরানিরা কখনোই আত্মসমর্পণ করে না। আমেরিকার এই সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলেও হুঁশিয়ার করে দেন ইরানের এই নেতা। বলেন, এই যুদ্ধ সবে শুরু হলো। যেসব বুদ্ধিমান ব্যক্তিরা ইরানকে চেনেন, ইরানি জাতিকে চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনোই আত্মসমর্পণের মতো শব্দ উচ্চারণ করবেন না। কার কাছে আত্মসমর্পণ করবে ইরানিরা? ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কারোর অধীন নই এবং আমরা কোনো ধরনের আত্মসমর্পণ মেনে নেব না। ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে চাপের মুখে ইরানি জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান ইসরায়েল সংঘাত শুরুর 6ষ্ঠ দিনে এই প্রথম এত কড়া ভাষায় ইরানের অবস্থান জানিয়ে দিলেন আলী খামেনি। মঙ্গলবার আলী খামেনির অবস্থান জানা আছে এবং তাকে সহজ লক্ষ্য হিসেবে উল্লেখ করে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, আমেরিকার ধৈর্য দিন দিন কমে আসছে। আর ট্রাম্পের এই মন্তব্যের জবাবেই এমন কড়া ভাষায় হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। আর খামেনির কড়া হুঁশিয়ারির কিছুক্ষণ পরে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকা জড়াবে কিনা তা এখনো জানেন না তিনি। নিজের মান রক্ষায় বলেন, ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনার টেবিলে আসতে চায়। ট্রাম্পের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলা আলোচনার মাঝে বিনা উস্কানিতে কেন ইসরায়েল হামলা চালালো ইরানের উপর? কেন তাতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র? আমেরিকা চলমান সংঘাতে যোগ দেবে কিনা তা স্পষ্ট না করলেও গেল 5 দিন ধরে ইউরোপ সহ বিভিন্ন মার্কিন বিমান ঘাঁটি থেকে 30টিরও বেশি যুদ্ধবিমান ও বেশ কিছু যুদ্ধজাহাজ সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি ইরান ইসরায়েল লড়াইয়ে জড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। It's important to understand the missiles that they have been using against Israel are long-distance missiles. এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ইরানের রয়েছে বৃহত্তর অস্ত্রাগার। ইসরায়েলের বিরুদ্ধে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে তা হলো দূরপাল্লার মিসাইল। তাদের আছে মাঝারি ও স্বল্প দূরত্বের মিসাইলও। তারা ইসরায়েলের বিরুদ্ধে সেগুলি ব্যবহার করেনি। ফলে এখনো প্রচুর পরিমাণে মিসাইল বাকি রয়েছে। তাই কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এমনকি সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, যা যুদ্ধকে আঞ্চলিক রূপ দেবে। Many of these Arab countries are dead set against this escalation. They don't want একই সাথে বিশ্লেষকরা বলছেন, ইরানের বর্তমান খামেনি প্রশাসনের পতন হলে তার পরিণতিও ভয়াবহ হতে পারে, বিশেষ করে ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায়, যেমনটা হয়েছে ইরাক ও লিবিয়াতেও। তাই শেষ পর্যন্ত কোন পথে যাবে ইরান ইসরায়েল সংঘাত তা নির্ভর করছে আগামী কয়েকদিন কি ঘটবে তার উপর।
এদিকে বুধবার ষষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘাত। এদিন ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ফাত্তা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এছাড়াও এক ঝাঁক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র, অস্ত্র স্থাপনা ও বিমানবন্দর সহ দেশটির 40টিরও বেশি স্থানে হামলার দাবি করেছে ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ভবন ধ্বংসেরও দাবি করেছে তারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংঘাত শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে ইসরায়েলের ফুরিয়ে আসছে ইরানের মিসাইল ভূপাতিত করার রসদ যা আছে তা দিয়ে আর মাত্র 10 থেকে 12 দিন ইরানের মিসাইল প্রতিহত করতে পারবে তারা, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তারা বলছে ইরানের কাছে যত মিসাইলের মজুদ আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশ মিলিয়েও সেগুলো ভূপাতিত করার মতো সমান সংখ্যক ইন্টারসেপ্টর নেই। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় যুদ্ধ দীর্ঘ হলে তা হবে ইসরায়েলের জন্য বিপর্যয়কর। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংঘাতের শুরু থেকেই বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বলা চলে অনেকটা সফলতার সাথেই ইরানের মিসাইলগুলো ভূপাতিত করছে ইসরায়েল। তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তাদের এই সক্ষমতায় উদ্বেগজনক হারে টান পড়ছে। ফুরিয়ে আসছে মিসাইল ভূপাতিত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুদ। 18 জুন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিস্ফোরক এক প্রতিবেদনে একথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ভূপাতিত করায় অন্যতম প্রধান ভূমিকা রাখছে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর। কিন্তু ইসরায়েলের কাছে এই ইন্টারসেপ্টরের সরবরাহ বেশি নেই বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও সমরাস্ত্র বিশ্লেষকরা জানাচ্ছেন ইরানের কাছে যত সংখ্যক মিসাইলের মজুদ আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে মিলিতভাবেও তত সংখ্যক ইন্টারসেপ্টর নেই। এ প্রেক্ষাপটে দীর্ঘ মেয়াদে ইসরায়েলের প্রতিরক্ষা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়েই দেখা দিয়েছে উদ্বেগ। আকাশসীমা ঝুঁকিমুক্ত রাখতে স্তর বিশেষে ভিন্ন ভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যারো 3 মিসাইল সিস্টেম। শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ভূপাতিত করতে এটি 1500 মাইল দূর পর্যন্ত কাজ করে। মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর দিয়ে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করে এটি। ইরান ও ইয়েমেন থেকে ছোড়া মিসাইল ভূপাতিত করার প্রধান কারিগর অ্যারো 3। ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে এটি। এর পুরনো মডেলটি হল অ্যারো 2। মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করে এটি। এরপর আছে ডেভিডস স্লিং। প্রধানত মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করতে কাজে লাগানো হয় এর ইন্টারসেপ্টর। এছাড়া আছে বহুল প্রচারিত আয়রন ডোম, কিন্তু এটি কেবলমাত্র স্বল্প পাল্লার লক্ষ্যবস্তু যেমন গাজা থেকে ছোড়া রকেট ভূপাতিত করতে ব্যবহৃত হয়। বিশ্লেষকরা বলছেন ইরানের সাথে চলমান সংঘাতে আয়রন ডোম বড় কোনো ভূমিকা রাখতে পারছে না। মূল ভূমিকায় আছে অ্যারো ও ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের মতে প্রায় 90% পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করতে পারে তাদের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 17 জুন পর্যন্ত ইরানের ছোড়া 370টি মিসাইলের মধ্যে মাত্র 30টি এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। কিন্তু সংঘাত দীর্ঘ হতে থাকলে ইসরায়েলের এই সক্ষমতা থাকবে না, কারণ অ্যারো মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টরের ঘাটতি আছে তাদের। বর্তমানে কতগুলো ইন্টারসেপ্টর আছে সেই তথ্য গোপন রেখেছে ইসরায়েল, কেননা তা প্রকাশ পেলে শত্রুপক্ষ জেনে যাবে ইসরায়েলকে কাবু করতে ঠিক কতগুলো মিসাইল ছুটতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায় চাইলেই দ্রুত অ্যারো মিসাইল সিস্টেমের ইন্টারসেপ্টর বা মিসাইল উৎপাদন করা সম্ভব নয়। একই সাথে অত্যন্ত ব্যয়বহুল এসব মিসাইল। এর এক একটি তৈরিতে ব্যয় হয় 20 লাখ মার্কিন ডলার বা 24 থেকে 25 কোটি টাকা। সমরাস্ত্র বিশ্লেষকদের মতে আক্রমণাত্মক মিসাইলের চেয়ে প্রতিরক্ষামূলক মিসাইল বা ইন্টারসেপ্টর তৈরি বেশি কঠিন ও ব্যয়বহুল, কারণ আক্রমণকারী মিসাইল ভূপাতিত করতে প্রয়োজন তারও চেয়ে বেশি অত্যাধুনিক ও কার্যকর মিসাইল। এছাড়া অনেক সময়ই একটি মিসাইল ভূপাতিত করতে একাধিক ইন্টারসেপ্টর ছুটতে হয়।
ইন্টারসেপ্টরের মজুদ কম থাকার কারণেই ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল দেশটিতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এরই মাঝে তারা ইরানের 3 ভাগের 1 ভাগ মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে। কিন্তু এখনো ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে মারছে ইসরায়েলের দিকে। এসব মিসাইলের একাংশ ভূপাতিত করতে সাহায্য করছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের থার্ড, যা ভূমিতে মোতায়েন করা এবং যুদ্ধ জাহাজে মোতায়েন রাখা SM-2, SM-3 ও SM-6 মিসাইল সিস্টেম। এছাড়া মার্কিন যুদ্ধবিমান থেকে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েও ভূপাতিত করা হচ্ছে ইরানি মিসাইল ও ড্রোন। কিন্তু মার্কিন ইন্টারসেপ্টরের মজুদও অনিঃশেষ নয়। ওয়াল স্ট্রিট জার্নালের পাওয়া সামরিক নথি অনুসারে বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা থার্ড ইন্টারসেপ্টরের সংখ্যা মাত্র 600-র মতো। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় দ্রুত এই যুদ্ধে ইতি টানতে হবে। যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবেও ইরানের বিপুল মিসাইল ভূপাতিত করতে সক্ষম হবে না। হিজল জুবায়ের, বাংলা ভিশন। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারান ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তবে ক্ষমতা হারানোর পর এত বছর পরও সক্রিয় রয়েছে সেই শাহ বংশ। তাদের দাবি, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা জনগণের সমর্থন হারিয়েছে এবং এটি পতনের পথে রয়েছে। এছাড়া ইরানের অভ্যন্তরেও রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল। ফলে ইসরায়েল ও পশ্চিমা শক্তির পাশাপাশি ইরানকে লড়তে হচ্ছে ঘরের শত্রুর বিরুদ্ধেও। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। 1979 সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারান ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি। পশ্চিমা ঘেঁষা কূটনীতি, নারী অধিকার ও বিতর্কিত সংস্কার কর্মসূচির কারণে জনরোষের মুখে পড়েন পাহলভি। অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানের প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। সূচনা হয় এক নতুন যুগের। সেই বিপ্লবের পর পেরিয়ে গেছে ৪৫ বছরেরও বেশি সময়। তবে ক্ষমতা হারানোর এত বছর পরও সক্রিয় রয়েছে সেই শাহ বংশ। শাহ পরিবারের উত্তরসূরি রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন এবং ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রচারণা চালাচ্ছেন। রেজা পাহলভির কন্যা প্রিন্সেস নূর পাহলভি মানবাধিকার, নারীর অধিকার এবং ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করেন এবং ইরানে নারীদের অধিকারের পক্ষে বিভিন্ন সময় বক্তব্য রাখেন। তাদের দাবি, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা জনগণের সমর্থন হারিয়েছে এবং এটি পতনের পথে রয়েছে। So there's a new wave of hope and energy that has been created as a result. এছাড়াও ইরানের অভ্যন্তরে রয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল। ইরানের বিভিন্ন সরকারি দপ্তরেও সক্রিয় আছে মোসাদের এজেন্টরা। ফলে ইসরায়েল ও পশ্চিমা শক্তির পাশাপাশি ইরানকে লড়তে হচ্ছে ঘরের শত্রুর বিরুদ্ধেও। গত ১৩ জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানে চূড়ান্ত অভিযান শুরু করলেও এই অভিযানের পরিকল্পনা চলছিল গত কয়েক বছর ধরে। এই দীর্ঘ সময়ে মোসাদের গোয়েন্দাদের বিপুল পরিমাণে বিশেষ অস্ত্র গোপনে ইরানে পাচার করার এবং দেশজুড়ে সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে নির্ধারিত সময়ে নিশানা লক্ষ্য করে সেগুলো ব্যবহার করা যায়। গোয়েন্দারা জানত ইরানের সামরিক কমান্ডার ও কর্মকর্তারা কোথায় আছেন। এই ডাবল এজেন্টরা ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছেন। এমনকি ২০১৮ সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার পেছনেও মোসাদের হাত রয়েছে বলে ধারণা করা হয়। ইরান সরকার নিয়মিতভাবে মোসাদ সংযুক্ত নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করলেও পর্যবেক্ষকরা মনে করেন ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম ও নাশকতা থামানো পুরোপুরি সম্ভব হয়নি। রেজা পাহলভি ও শাহ বংশ সরাসরি মোসাদের সদস্য নয়, তবে রাজনৈতিক ও কৌশলগতভাবে মোসাদের উদ্দেশ্যকে সমর্থন করছেন তারা। শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলভি পশ্চিমা সমর্থন নিয়ে ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের ডাক দিচ্ছেন, তবে তার বাস্তব প্রভাব সীমিত। ফলে ভবিষ্যতে মোসাদ বা শাহ বংশের প্রচেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, জনগণের মনোভাব ও আন্তর্জাতিক সমর্থনের ওপর। মীর ফজল রাব্বি, বাংলা ভিশন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ইস্যুতে গেল কয়েকদিন ধরেই সতর্কবার্তা দিয়ে আসছে ইসরায়েল ও আমেরিকার নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, আলী খামেনি কোথায় আছেন তা জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না।
কেন খামেনিকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র? কে এই আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইসরায়েল ও আধিপত্যের বিরুদ্ধে আপোষহীন অবস্থান ধরে রেখেছেন? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান ও ইসরায়েলের সংঘাত বর্তমানে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরানের নেতৃত্বে রয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কে এই খামেনি, যিনি দীর্ঘদিন ধরে জায়নিস্ট শক্তি ও সাম্রাজ্যবাদী নীতির বিরোধিতায় দৃঢ় অবস্থান নিয়ে আসছেন? জনসমক্ষে খুব বেশি না এলেও তিনি ইরানের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তের প্রধান নীতি নির্ধারক। ইসলামী বিপ্লবের আদর্শ ও ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার ধারক হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তার নেতৃত্বেই পশ্চিমা বিশ্বের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আপোষহীন মনোভাব গ্রহণ করেছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালের 19 এপ্রিল একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাশহাদের এক সাধারণ শিয়া আলেম পরিবারের সন্তান। ধর্মীয় শিক্ষার জন্য তিনি খোরাসান, নাজাফ এবং কুম শহরে অধ্যয়ন করেছেন। কুম শহরে ধর্মীয় ছাত্র হিসেবে শিয়া ইসলাম ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিপ্লবী ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি। মোহাম্মদ রেজা পাহলভির শাসন আমলের সময় তিনি বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যার ফলে তাকে অনেকবার গ্রেপ্তার ও নির্বাসিত হতে হয়েছিল। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 1981 সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তীতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক তখন থেকেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দেশের ধর্মীয়, রাজনৈতিক, সামরিক ও সব দিকেই সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি এবং কুদস ফোর্সের নিয়ন্ত্রণ তার হাতে থাকায় তিনি আঞ্চলিক স্তরে শক্তিশালী প্রভাব ধরে রাখার চেষ্টাও করে থাকেন। এদিকে লেবানন, ইয়েমেন এবং অন্যান্য প্রক্সি সংগঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এই কৌশলের মাধ্যমে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেও তাদের দমিয়ে রাখতে পারছে না যুক্তরাষ্ট্র। নিজেই আত্মনির্ভরশীল হয়ে উঠছে ইরান, যেখানে অন্যান্য মুসলিম দেশগুলো শুধুই যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে চলছে। সম্প্রতি খামেনিকে উদ্দেশ্য করে সম্ভাব্য হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের হামলার পর ইরান ও ইসরায়েলের উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান শুরু করে তখন অন্যান্য মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া ছিল বেশ হতাশাজনক। তবে অন্যদিকে একমাত্র ইরানই তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো দ্বারা ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে। বাকিরা কেবল মুখে প্রতিবাদ জানিয়ে বা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েই দায়িত্ব সারে। এর মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। এদিকে বর্তমান ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি যুক্ত হওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অনেকটা সেইভাবে যেভাবে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়ার বিষয়টি তিনি বিবেচনায় রেখেছেন। এদিকে ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণও দাবি করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হুমকি দিয়ে বলেন, তারা ঠিক জানেন তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, তবে এখনই তাকে হত্যা করা হবে না বলেও যোগ করেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকিতে ভয় পাননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান কখনো জায়নিস্টদের সঙ্গে আপোষ করবে না। এক্সে তার অফিসিয়াল প্রোফাইল থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, জায়নিস্টদের প্রতি কোনো সহানুভূতি নেই। ডোনাল্ড ট্রাম্প আলী খামেনির অবস্থান নিয়ে মন্তব্য করলে তিনি এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান। ইফাত জাহান, বাংলাভিশন। গোটা বিশ্বের অর্থনীতির গুরুত্বপূর্ণ এক চাবি আছে ইরানের হাতে। পৃথিবীর সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলে বিশ্বের 20% অপরিশোধিত তেলের সরবরাহ। সেই সমুদ্রপথই এখন তেহরানের বড় এক হাতিয়ার। ইসরায়েলের আগ্রাসনের জবাবে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধের কথা বিবেচনা করছে ইরান। প্রস্তুত আছে যুদ্ধজাহাজ, সাবমেরিন, দ্রুতগামী মিসাইল বোট, এমনকি নেভাল মাইনের ভান্ডার।
চাইলে মাত্র কয়েক মিনিটে তেহরান বন্ধ করে দিতে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারের এই লাইফ লাইন। তখন আমেরিকা, ইউরোপ, ভারত, চীন সবাই পড়ে যাবে ভয়াবহ সংকটে। লাফিয়ে বাড়বে তেলের দাম। বিশ্বের শক্তিধর দেশগুলো জানে হরমুজে একবার আগুন লাগলে জটিল হয়ে উঠবে পরিস্থিতি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক জ্বালানি বাজারের গলা চেপে ধরতে পারে ইরান। চাইলে দেশটি বন্ধ করে দিতে পারে পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের 5 ভাগের 1 ভাগ পরিবহন করা হয় এই চ্যানেল দিয়ে। মাত্র 40 কিলোমিটার প্রশস্ত খাল দিয়ে প্রতিদিন চলাচল করে প্রায় 2 কোটি ব্যারেল তেল। সম্প্রতি ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে তারা হরমুজ প্রণালী বন্ধের কথা বিবেচনা করছে। এমন কিছু হলে বিশ্ববাজারে আকাশ ছোঁয়া হবে তেলের দাম, শুরু হবে ভয়াবহ জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, তেহরান যদি এই পথ বন্ধ করে দেয় তাহলে কতটা বিপদে পড়বে যুক্তরাষ্ট্র? ইরানের এক ধাক্কায় কি মুখ থুবড়ে পড়বে বিশ্বের তেল বাজারের অর্থনীতি? ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে বিশ্বশক্তির ঘুম হারাম করে দিয়েছে ইরান। দেশটির দখলে থাকা এই চ্যানেল সাধারণ কোনো জলপথ নয়, এটি তেহরানের হাতে থাকা শক্তিশালী একটি কৌশলগত অস্ত্র। যুক্তরাষ্ট্রের 11% তেল আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুটের মাধ্যমে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল পায় ইউরোপ। এখান দিয়েই সৌদি আরব একাই প্রতিদিন রপ্তানি করে 60 লাখ ব্যারেল তেল। চীন, জাপান সহ দক্ষিণ কোরিয়ার 60% এবং ভারতীয় আমদানির বড় অংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। ফলে সমুদ্রপথটি বন্ধ হলে শুধু আমেরিকা নয়, তার মিত্র দেশগুলোর অর্থনীতিও পড়বে চরম সংকটে। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বছরে রপ্তানি করা হয় প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি। তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি হরমুজ প্রণালীতে অবস্থিত নেভাল ইউনিটগুলো পরিদর্শনে গিয়েছেন বলে সংবাদ প্রকাশ করে বিবিসি। সেই সফরে তিনি ইঙ্গিত দেন দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী নৌযান, বিশেষ জাহাজ, এন্টিশিপ, নেভাল মাইন, সাবমেরিন ও ড্রোন প্রস্তুত রেখেছে তেহরান। ফলে মাত্র কয়েক মিনিটে হরমুজ পাড়ি দেয়া যে কোনো ট্যাঙ্কার বহর থামিয়ে দিতে পারবে ইরানের নৌবাহিনী। হরমুজ প্রণালী দিয়ে প্রতি মাসে যাতায়াত করে প্রায় 3000 জাহাজ। এসব আমদানি নির্ভর জলযান থামাতে ফাস্ট অ্যাটাক বোট ও সামুদ্রিক মাইনকে কার্যকর উপায় হিসেবে বিবেচনা করছে ইরান। তবে পারমাণবিক সমরাস্ত্রের মতো ভয়ঙ্কর এই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র ছুঁড়লে শুধু শত্রুরা নয়, ইরানের গায়েও লাগবে এর আঁচ। প্রণালী বন্ধ করলে শুধু পশ্চিমারা নয়, বরং ইরানও হারাবে তেল রপ্তানির রাস্তা। অন্যদিকে চুপ করে বসে থাকবে না পশ্চিমা শক্তিগুলো। জলপথটি পুনরুদ্ধার করতে কাজে নামবে আমেরিকা ও তার মিত্রদের শক্তিশালী নৌবহর। তবে পরিমাণে সীমিত হলেও তেল আমদানির জন্য হরমুজের বিকল্প পাইপলাইন তৈরি করছে বেশ কিছু দেশ। পারস্য উপসাগর ও এর আশেপাশের অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব বজায় রাখতে গুরুত্বপূর্ণ জলপথটি বহুদিন ধরেই ব্যবহার করে আসছে ইরান। এর আগে 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উপসাগরীয় এলাকায় নেভাল মাইন ও সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র দিয়ে হরমুজ রুটে হামলা চালিয়েছিল তেহরান। পুরনো ইতিহাসের উপর ভিত্তি করে সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, সাময়িকভাবে হলেও হুট করে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। তবে জ্বালানি সরবরাহ আটকে দিয়ে গোটা বিশ্বকে জিম্মি করার পাল্টা প্রতিক্রিয়া কিভাবে সামাল দেবে তেহরান, সেটা নিয়ে থাকছে অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইরান ইসরায়েলের মধ্যকার সংঘাত যে কোনো সময় মোড় নিতে পারে একটি পূর্ণ মাত্রার যুদ্ধে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, দুই দেশের সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বপূর্ণ। এমনকি ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হচ্ছে ইরান। তাহলে কি এমন হলো দুই দেশের মধ্যে যার ফলে বন্ধুত্ব রূপ নিল শত্রুতায়? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দুই দেশ। তবে দুই দেশের সম্পর্ক সবসময় এমন ছিল না। ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হচ্ছে ইরান। এমনকি 1979 সালের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে ছিল বেশ জোরালো কূটনৈতিক সম্পর্ক। এরপর কি এমন ঘটল যার ফলে এক সময়ের বন্ধুরাষ্ট্র পরিণত হলো ঘোর শত্রুতে? ইরানের জনসংখ্যা 9 কোটিরও বেশি, যার মধ্যে 95% শিয়া মুসলিম।
1979 সালের আগে দেশটি পরিচিত ছিল একটি প্রগতিশীল ও সেকুলার রাষ্ট্র হিসেবে। সে সময় আমেরিকার সাথেও দেশটির অত্যন্ত সুসম্পর্ক ছিল, এমনকি ইরানের সামরিক বিমানও সরবরাহ করত আমেরিকা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে 1950 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলাভির আমলে ইরান দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু সরকারের কিছু সিদ্ধান্ত দেশটিতে থাকা 95% শিয়া মুসলিম মেনে নিতে পারেনি, ফলে 1979 সালে ঘটে বিখ্যাত ইসলামী বিপ্লব। 1979 সালের 11 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়ে ইরানকে একটি ইসলামিক রিপাবলিক দেশ হিসেবে ঘোষণা দেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলকে ইরানের 1 নম্বর শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন ও ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। আল জাজিরার এক সূত্র অনুসারে তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে বদলে সেখানে ফিলিস্তিনি দূতাবাস স্থাপন করা হয় এবং ইসরায়েলের সাথে বন্ধ করা হয় সব ধরনের বিমান চলাচল। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রভাব ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপরও পড়ে। এই দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়। শুধু যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তা নয়, ইরানের সম্পর্ক আশপাশের মুসলিম দেশগুলোর সাথেও খারাপ হয়, কারণ অত্র অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে ভয় ছিল যে ইরানের নতুন ইসলামিক রাজনৈতিক দর্শন হয়তো তাদের দেশেও প্রভাব ফেলবে। এরই ধারাবাহিকতায় 1980 সালে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ হয়। 8 বছর ধরে চলা যুদ্ধে অবশ্য কোনো দেশই জয়ী হয়নি। এমন অবস্থায় ইরানও উপলব্ধি করে যে যদি তারা দেশ হিসেবে টিকে থাকতে চায় তাহলে আশপাশের আরব দেশগুলোকে চাপে রাখা জরুরি। তাছাড়া তাদের প্রধান শত্রু রাষ্ট্র ইসরায়েল ও তাদের মধ্যে ভৌগোলিকভাবে পার্থক্য তৈরি করবে এই দেশগুলো। তাই আশপাশের আরব দেশ ও ইসরায়েলকে চাপে রাখার জন্য ইরান বেছে নেয় প্রক্সি ওয়ারের রাস্তা। কাউন্সিল অফ ফরেন রিলেশনের সংজ্ঞা অনুযায়ী প্রক্সি ওয়ার হচ্ছে এমন এক পদ্ধতি যেখানে বড় দুটি দেশ সরাসরি যুদ্ধে জড়ায় না, বরং তারা তৃতীয় পক্ষ হিসেবে কিছু বিদ্রোহী গ্রুপ বা ছোট দেশের সরকারকে মদদ দেয় শত্রু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের একটি গবেষণাপত্র অনুযায়ী ইরানও ঠিক একই পন্থা অবলম্বন করে। তারা এসব দেশের ইসরায়েল ও জায়নবাদীদের বিপক্ষে থাকা বিদ্রোহী গ্রুপ ও যোদ্ধাদের আর্থিক, সামরিক ও নৈতিক সমর্থন দেওয়া শুরু করে আর বিদ্রোহীদের একটি শক্ত নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান শুধু ইসরায়েল না, বরং দুই দেশের মধ্যকার বাকি আরব দেশগুলোর উপরও চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। বহুদিন ধরে ইরান ইসরায়েলের সাথে প্রক্সি যুদ্ধ চালিয়ে আসলেও গত 13 জুন ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েল। এই হামলাকে তারা বলে অপারেশন রাইজিং লায়ন। এর ফলে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ বহু হতাহতের খবর সামনে আসছে। জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। এখন দেখার বিষয়, প্রক্সি ওয়ার ছেড়ে দুই দেশ কি পূর্ণমাত্রা যুদ্ধে জড়াবে? আর যদি জড়ায় তাহলে কি ইরান আশপাশের মুসলিম দেশগুলোর সমর্থন পাবে, নাকি শেষ পর্যন্ত একাই লড়ে যাবে? ইমরান মাহমুদ, বাংলাভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।